ওকে, আমরা আজকে আলোচনা করব আজকের আমাদের ক্লাসের যে মূল বিষয়বস্তু, মূল আলোচ্য বিষয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গতকালকে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের যে টপিকটি আলোচনা করেছিলাম, আমরা যে বিষয়বস্তু আলোচনা করেছিলাম সেটি এক্সারসাইজ অংশ ইতিমধ্যে আলোচনা শেষ হয়েছে। আজকের মূল আলোচনা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় প্রকার। প্রথম প্রকারটি ছিল প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, যেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে। দ্বিতীয় প্রকারটি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা অর্থ হচ্ছে বর্তমান চলমান কাল। প্রেজেন্ট শব্দের বাংলা অর্থ বর্তমান, কন্টিনিউয়াস শব্দের বাংলা অর্থ চলমান, আর টেন্স বা এর শব্দের বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা অর্থ হবে বর্তমান চলমান কাল। বর্তমান চলমান কাল বলতে বোঝানো হয় যে বাক্যের ক্রিয়া বর্তমানে শুরু হয়ে বর্তমানে চলছে, অর্থাৎ কোন একটি কাজ বর্তমানে শুরু হয়ে বর্তমানে চলছে, এরূপ বাক্যকে বা এরকম বাক্যকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল বিষয়বস্তু হচ্ছে ক্রিয়া বর্তমানে শুরু হয়ে বর্তমানে চলবে। যেমন আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করেছি রাত 8:30টায়। তাহলে আজকের রাত 8:30টি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটি বর্তমানে শুরু হয়েছে, বাট এই ক্লাসটি বর্তমানে শুরু হয়ে বর্তমানে চলছে। রাত 8:30 থেকে এখন রাত 9:30 বাজে, ক্লাসটি 1 ঘন্টা অলরেডি চলমান চলেছে। ঠিক আছে, তাহলে বর্তমানে আমাদের পড়াটা শুরু হয়ে এই বর্তমানে অনলাইন ক্লাসটি শুরু হয়ে বর্তমানে চলছে। তো কোনো কাজ যদি বর্তমানে শুরু হয়ে বর্তমানে চলছে এরকমটি বোঝানো হয়, তাহলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে সংজ্ঞায় বলা হয়েছে যে বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা মনে রাখবো যে বর্তমানে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন আমরা আরেকবার পড়ে নেই। বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে যদি প্রশ্ন আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, আমরা উত্তরে বলতে পারি বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, আমরা প্রথমে ইংরেজিতে এক্সাম্পল দেওয়া আছে। উই আর গোয়িং টু ঢাকা, আমরা ঢাকা যাচ্ছি। আমরা ঢাকা যাচ্ছি তার মানে আমাদের ঢাকা যাওয়ার কাজটি চলমান। এখানে আবারও আমরা বলতে পারি যে আমরা ঢাকা যাইতেছি। তাহলে আমরা ঢাকা যাচ্ছি এবং যাইতেছি, যাচ্ছিও বলতে পারি, আমরা যাইতেছিও বলতে পারি। যাচ্ছি এবং যাইতেছির মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আমরা যাচ্ছি বলি তাহলে এটি সাধু ভাষা হয়ে যায়, আর যদি আমরা যাইতেছি বলি তাহলে এটি চলিত ভাষা হয়ে যায়। তো সাধু ভাষা এবং চলিত ভাষা আমরা দুই ভাষায় কথা বলতে পারি। আমরা সাধারণত চলিত ভাষায় কথা বলে থাকি, সাধু ভাষা আমরা সাধারণত ব্যবহার করি না। এটা নাটক, সিনেমা বা গল্প বা উপন্যাসে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। আমরা সাধারণত চলিত ভাষায় কথা বলে থাকি। সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা ঢাকা যাচ্ছি, উই আর গোয়িং টু ঢাকা। তাহলে আমরা ঢাকা যাচ্ছি এই বাক্যের ক্রিয়া হচ্ছে যাচ্ছি। যাচ্ছি দ্বারা এখানে যাওয়ার কাজটি চলমান, রানিং। কাজটি বর্তমানে শুরু হয়ে বর্তমানে চলছে, এরকমটি বোঝানো হচ্ছে। দ্বিতীয় এক্সাম্পলটা আমরা পড়ে নেই। শি ইজ কুকিং রাইস, শি ইজ কুকিং রাইস, সে ভাত রান্না করছে। এই বাক্যের ক্রিয়া হচ্ছে রান্না করা। তো রান্না করছে লেখা আছে, তার মানে রান্না করার কাজটি চলমান, ক্রিয়া এখানে চলছে, চলমান অবস্থায় আছে। সুতরাং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর বাক্যের দিকে যদি আমরা তাকাই, দেখো লেখা আছে ইউ আর রিডিং আ বুক, তুমি একটি বই পড়ছো। তাহলে তুমি একটি বই পড়ছো, এই বাক্যের পড়ছো হচ্ছে ক্রিয়া, পড়াটা এখানে ক্রিয়া। তো পড়াটা এখানে চলমান, সেই জন্য এখানে পড়ছো বলা হয়েছে। তুমি একটি বই পড়ছো। তাহলে আমরা যে 3টি বাক্য পেয়েছি, 3টি বাক্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা চিনিবার উপায় এবং স্ট্রাকচারে যখন যাব তখন তোমরা আরো স্পষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে। তো আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায়, কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের বাংলা বাক্যগুলো প্রথমে চিনে নিব, তারপরে আমরা ইংরেজি বাক্যগুলো চিনবো। ঠিক আছে, চেনার চেষ্টা করবো, কারণ টেন্স আইডেন্টিফাই করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা বাংলা বাক্য পড়ার পরে সেই বাংলা বাক্যটি কোন টেন্সের বাক্য এটি আইডেন্টিফাই করাটা খুবই জরুরি। এবং সেই সাথে একটা ইংরেজি বাক্য যখন আমরা পড়বো, ইংরেজি বাক্যটি কোন টেন্সে লেখা আছে বা কোন টেন্সের গঠন অনুযায়ী তৈরি করা হয়েছে, এটিও জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়। লেখা আছে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেস, তেসে, তেসেন, চয়ে ছ, চয়ে ছয়কার, চয়ে ছয়কার দন্তান্ন, মানে ছ, ছে এবং ছেন। আমি যদি একটু সহজ করে বলি তাহলে এরকম হবে, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেস, তেসে, তেসেন উচ্চারিত হবে, অথবা ছ, ছে, সেন উচ্চারিত হবে। তাহলে এখানে দুইভাবে আমাদের আমাদের জেনে নিতে হবে। বাংলা ক্রিয়ার শেষে আমরা যেমনটি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে পড়েছিলাম যে বাংলা বাক্যের ক্রিয়া সর্বদা বাংলা বাক্যের শেষে বসে, এবং সেই ক্রিয়ারও শেষে এই চিহ্নগুলো থাকবে, অর্থাৎ এই বর্ণগুলো থাকবে। উচ্চারণটা দেখো, তেসি, তেস, তেসে, তেসেন, স, সে, সেন উচ্চারিত হবে। যেমন নিচের এক্সাম্পল গুলো আমরা পড়ে নিই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো আমরা।
ইংরেজি বাক্যে বলা হয়েছে আই এম ইটিং রাইস, বাংলায় বলা হয়েছে আমি ভাত খাইতেছি। দেখো এখানে খাওয়া হচ্ছে কাজ, খাওয়াটা হচ্ছে এখানে ক্রিয়া। তো খাওয়ার শেষে তেসি লেখা আছে, অর্থাৎ আমি যদি বলি যে আমি ভাত খাই, তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হবে। আমি ভাত খাই প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। খাই ক্রিয়ার শেষে যখনই আমরা তেসি শব্দটা যুক্ত করে দিচ্ছি, তখন এটি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে, আমি ভাত খাইতেছি। যদি বাক্যটিকে আমি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স ধরে নেই, তাহলে বাংলা বাক্য হবে আমি ভাত খাই। ইংরেজিতে হবে বাক্যটি আই ইট রাইস, আমি ভাত খাই। যখনই আমি খাই ক্রিয়ার শেষে তেসি যুক্ত করে দিচ্ছি, তখনই বাক্যটি হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সেক্ষেত্রে ইংরেজি বাক্যে আমাকে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এম ব্যবহার করতে হয়েছে, এবং ইট ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ইটিং করতে হয়েছে। আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। দ্বিতীয় বাক্যের দিকে তাকাও, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাইতেছ। মূলত বাক্যটি হচ্ছে তুমি ভাত খাও, খাওয়াটা হচ্ছে এখানে ক্রিয়া। তো এখানে খাওয়া ক্রিয়ার শেষে তেসো শব্দটি যুক্ত করে দিয়েছি আমরা। যুক্ত করে দিয়ে কেমন করেছি দেখো তো, ক্রিয়াটি কেমন হয়েছে, তেসো, খাইতেছো, তুমি ভাত খাইতেছো। ইউ আর ইটিং রাইস এর বাংলা অর্থ হচ্ছে তুমি ভাত খাইতেছো। ঠিক আছে, তাহলে তেসি তেসো। 3 নম্বর বাক্যের দিকে চলে যাই আমরা, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাইতেছে। তাহলে এখানে খাওয়াটা হচ্ছে ক্রিয়া, খাওয়ার শেষে দেখো তেসে যুক্ত করে দেওয়া আছে। তাহলে প্রথম বাক্যে আমরা তেসি পেয়েছি, দ্বিতীয় বাক্যে তেসো পেয়েছি, 3 নম্বর বাক্যে আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখো তেসে। তেসি, তেসো, তেসে। দেখো তেসি, তেসো, তেসে। এবং 4 নম্বর বাক্যে আমরা পেয়ে যাচ্ছি এখানে তেসেন। তাহলে বাংলা ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন থাকলে বাক্যটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শেষ বাক্যটি একটু পড়ে নেই আমরা, মাই মাদার ইজ ইটিং রাইস, আমার মা ভাত খাইতেছেন। মাই মাদার ইজ ইটিং রাইস। তাহলে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আমরা শিখলাম কি থাকবে, তেসি থাকবে, তেসো থাকবে, তেসে থাকবে, তেসেন থাকবে, অথবা ছ, ছে, ছেন যদি থাকে, তাহলে বাক্যটিকে অবশ্যই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কারণ যখনই ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, স, সে, সেন থাকবে, তখন ক্রিয়াটি চলমান হবে। আর চলমান ক্রিয়া হলে বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছো। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় শিখলাম। এই পর্যায়ে আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায়ের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও 4টি গঠন। প্রথম গঠনটি অ্যাফার্মেটিভ, তারপরে আমরা পেয়ে যাব নেগেটিভ, তারপরে পেয়ে যাব ইন্টারোগেটিভ, এবং সবশেষে পেয়ে যাব আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ। আমি যেমনটি বলেছিলাম যে প্রত্যেকটি টেন্সের গঠন 4 ভাগে ভাগে বিভক্ত, 4টি গঠন থাকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভের গঠনে যাওয়ার আগে অ্যাফার্মেটিভটা শিখে নেব আমরা। অ্যাফার্মেটিভ গঠনের সাথে ইন্টারোগেটিভের গঠনের একটা মিল আছে। আমি সকলকে উদ্দেশ্য করে বলছি, তোমরা একটু অ্যাফার্মেটিভের গঠনটা একটু ভালো করে দেখবে, তাহলে খুব সহজেই ইন্টারোগেটিভের গঠনটা তোমরা পেরে যাবে। ইন্টারোগেটিভের গঠন আলাদা করে আর পড়তে হবে না, ঠিক আছে। অ্যাফার্মেটিভ পড়লে অটোমেটিক আমরা এটাকে নেগেটিভ করতে পারবো। যেমন প্রথমে দেখো এখানে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, এরপরে সাবজেক্টের পরে বসবে অক্সিলারি ভার্ব এম, ইজ অথবা আর। আমরা বাংলায় বলে থাকি সাহায্যকারী ক্রিয়া। সাবজেক্টের পরে এম অক্সিলারি ভার্ব বসতে পারে, ইজ বসতে পারে, আর বসতে পারে। এই অক্সিলারি ভার্বগুলো এখানে আমরা ব্যবহার করব সাবজেক্টের উপরে নির্ভর করে। বিভিন্ন ধরনের সাবজেক্ট বিভিন্ন অক্সিলারি ভার্ব গ্রহণ করে থাকে। কিছু সাবজেক্ট আছে, যেমন আমি যদি বলি আই, আই সাবজেক্টটি সর্বদা এম অক্সিলারি ভার্ব গ্রহণ করে। এটি মনে রাখবে তোমরা, এম অক্সিলারি ভার্ব শুধুমাত্র আই সাবজেক্টের সাথে বসে। যদি সাবজেক্টটি সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ এক বচন হয়, তাহলে এখানে ইজ অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এবং সাবজেক্টটি যদি বহু বচন হয়, তাহলে আর অক্সিলারি ভার্ব গ্রহণ করতে করবে। তাহলে আই সাবজেক্টের সাথে এম অক্সিলারি ভার্ব বসে, এক বচন সাবজেক্টের সাথে ইজ অক্সিলারি ভার্ব বসবে, এবং বহু বচন সাবজেক্টের সাথে আর অক্সিলারি ভার্ব বসবে। আবারও বলছি আমি, সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব এম শুধুমাত্র আয়ের সাথে বসে, অক্সিলারি ভার্ব ইজ এক বচন সাবজেক্টের সাথে বসবে, এবং অক্সিলারি ভার্ব আর বহু বচন সাবজেক্টের সাথে বসবে। যেহেতু 3টি অক্সিলারি ভার্ব আমরা এখানে পেয়েছি, সুতরাং 3টির আলাদা আলাদা ব্যবহার আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন, মনে রাখতে হবে। এম এর সাথে, এম আয়ের সাথে বসে, ইজ এক বচনে বসে, আর বহু বচনে বসে। এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে বাক্যের যে মূল ভার্বটি থাকবে, অর্থাৎ যেটি প্রিন্সিপাল ভার্ব থাকবে, সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করার পরেই অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। শুধুমাত্র অবজেক্ট থাকতে পারে, অথবা এক্সটেনশন থাকতে পারে, অথবা অবজেক্ট এবং এক্সটেনশন উভয়টি থাকতে পারে। তাহলে গঠনটি আমি আরেকবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাবোদকের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এম, ইজ অথবা আর ব্যবহার করতে হবে,
এবং বাক্যের যে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং তারপরে অবজেক্ট বা এক্সটেনশন বসবে। এই গঠন অনুসরণ করেই নিচে তিনটি বাক্য দেওয়া আছে, দেখো উদাহরণ আকারে আমরা তিনটি বাক্য একটু পড়ে নিব এবং গঠনের সাথে মিলিয়ে নেব যে আদৌ গঠনের সাথে এই বাক্যগুলোর মিল আছে কিনা, এগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাঁ বোধক বাক্য কিনা আমরা দেখে নেই। প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে বলেছে। প্রথম বাক্যে আমরা আই সাবজেক্ট নিয়েছি, দ্বিতীয় বাক্যে ইউ সাবজেক্ট ব্যবহার করেছি এবং তৃতীয় বাক্যে আমরা আকিফা সাবজেক্ট ব্যবহার করেছি। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এম, ইজ অথবা আর বসবে। দেখো আমরা প্রথম বাক্যে অক্সিলারি ভার্ব এম ব্যবহার করেছি, দ্বিতীয় বাক্যে আমরা অক্সিলারি ভার্ব আর ব্যবহার করেছি এবং 3 নম্বর বাক্যে আমরা অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করেছি। এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। প্রথম বাক্যটির ভার্ব ছিল গো, গোর সাথে আইএনজি যুক্ত করে আমরা গোয়িং করেছি। দ্বিতীয় একই ভার্ব ছিল গো, আইএনজি যুক্ত করে গোয়িং করেছি এবং 3 নম্বর বাক্যেও গো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে গোয়িং করে দিয়েছি। এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। এখানে নিচের তিনটি বাক্যে কোথাও অবজেক্ট নেই, এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। প্রথম বাক্যে টু স্কুল, দ্বিতীয় বাক্যে আমরা টু স্কুল ব্যবহার করেছি এবং 3 নম্বর বাক্য ব্যবহার করা হয়েছে টু স্কুল। তাহলে এই তিনটি বাক্যই উপরের যে গঠনটি, এই গঠনটাকে অনুসরণ করে তৈরি করা হয়েছে। সুতরাং এই তিনটি বাক্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবোধক বাক্য। এবং বাংলা বাক্যটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্যের শেষে তেসি, তেসো, তেসেন আছে। যেমন আমি বিদ্যালয়ে যাইতেছি, দেখো শেষে তেসি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি বিদ্যালয়ে যাইতেছো, শেষে তেসো আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আকিফা বিদ্যালয়ে যাইতেছে, শেষে তেসে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটি এক্সাম্পল পেয়েছি বাংলা বাক্যে এবং ইংরেজি বাক্যে। বাংলা বাক্যগুলোর শেষে তেসি, তেসো, তেসেন যুক্ত আছে এবং ইংরেজি বাক্যগুলো হ্যাঁবোধক বাক্যের গঠন অনুযায়ী তৈরি করা হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। আমি তারপরে তোমাদের সাথে কথা বলবো, তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। আমি একটু নেগেটিভের গঠনটা আলোচনা করে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ বাক্যের গঠন আমি প্রথমেই বলেছিলাম তোমাদের যে অ্যাফার্মেটিভের গঠনটা যদি আমরা জেনে নেই, তাহলে নেগেটিভের গঠন আমরা খুব সহজেই পারবো, ঠিক আছে। নেগেটিভের গঠন এখান থেকেই শেখা সম্ভব, অ্যাফার্মেটিভ থেকেই নেগেটিভের গঠন তৈরি করা সম্ভব। এই যে অক্সিলারি যে ভার্বগুলো আমরা পেয়েছি এম, ইজ এবং আর, এই অক্সিলারি ভার্বের শেষে যদি আমরা নট যুক্ত করে দেই তাহলে নেগেটিভ হয়ে যাবে, আর বাকি অন্য কোনো অংশের কোনো পরিবর্তন হবে না। যেমন এম অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে দিলে এম নট হয়ে যাবে, ইজ অক্সিলারি ভার্বের সাথে যদি নট যুক্ত করে দেই তাহলে ইজ নট হবে, এবং আর অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে দিলে আর নট হবে। আমরা নিচের অংশে দেখে নেই। দেখো যেমনটি আমি বলেছিলাম যে শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে, অর্থাৎ এই অংশটি শুধুমাত্র আলাদা, বাকি অংশ কিন্তু আগের মতো সেম। বাকি অংশের তেমন কোনো পরিবর্তন নেই। এখানে অক্সিলারি ভার্ব আমরা অ্যাফার্মেটিভে এম পড়েছিলাম, ইজ পড়েছিলাম এবং আর পড়েছিলাম। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভের গঠনে আমরা অক্সিলারি ভার্বের সাথে শুধুমাত্র নোট যুক্ত করে দিচ্ছি, অর্থাৎ এম নট, ইজ নট এবং আর নট, আর অন্য কোনো পরিবর্তন নেই। পূর্বের মতো সাবজেক্ট প্রথমে বসবে, এরপরে ভার্বের সাথে আইনি যুক্ত করতে হবে এবং বাক্যের শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। তো আমরা একটু এক্সাম্পল গুলো দেখে নেই, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। দেখো প্রথম বাক্যে লেখা আছে আই এম নট গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি না। এখানে প্রথমে আমরা এম নট পেয়েছি। দ্বিতীয় বাক্যে ছিল ইউ আর নট গোয়িং টু স্কুল, তুমি বিদ্যালয়ে যাচ্ছ না, আর নট ব্যবহার করা হয়েছে। 3 নম্বর বাক্যে ছিল রাইসা ইজ নট গোয়িং টু স্কুল, রাইসা বিদ্যালয়ে যাইতেছে না, এখানে আমরা ইজ নট ব্যবহার করেছি। তাহলে এম নট, ইজ নট এবং আর নট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে নামতা করার জন্য আমরা কি করছি, সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব থাকে এম, ইজ, আর, এর সাথে শুধুমাত্র নোট যুক্ত করে দিয়ে নেগেটিভে পরিণত করছি। তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুইটার গঠন কিন্তু সেম, শুধু নোটের পার্থক্য। অক্সিলারি ভার্বের সাথে নোট দিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে, আর অক্সিলারি ভার্বের শেষে নোটগুলোকে বাদ দিয়ে দিলে এটি অ্যাফার্মেটিভের গঠন হয়ে যাবে। আমরা বাংলা বাক্যগুলো পড়ে নেই। আই এম নট গোয়িং টু স্কুল, বাংলা বাক্যটি হচ্ছে আমি বিদ্যালয়ে যাইতেছি না। তো আমরা একটু আগে বলেছিলাম যে আমি বিদ্যালয়ে যাইতেছি, আমি বিদ্যালয়ে যাইতেছি এটি অ্যাফার্মেটিভ ছিল, শেষে না যুক্ত করে দেওয়ার ফলে এটি নেগেটিভ হয়ে গেল, আমি বিদ্যালয়ে যাইতেছি না। দ্বিতীয় বাক্যটা দেখো ইউ আর নট গোয়িং টু স্কুল, তুমি বিদ্যালয়ে যাইতেছো না। একটু আগে আমরা পড়েছিলাম বাক্যটি এরকম ছিল যে তুমি বিদ্যালয়ে যাইতেছো, এবার বাক্যটিকে নেগেটিভ করে দিয়েছি, শুধু না যুক্ত হয়েছে। 3 নম্বর বাক্য দেখো রাইসা ইজ নট গোয়িং টু স্কুল, রাইসা বিদ্যালয়ে যাইতেছে না। একটু আগে বাক্যটি ছিল এরকম রাইসা বিদ্যালয়ে যাইতেছে, শুধু আমরা না যুক্ত করে দিয়েছি। তার মানে এখানে একটা বিষয় স্পষ্ট যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই, বাংলা বাক্য যদি নেগেটিভ হয় তাহলে বাক্যের শেষে শুধু না যুক্ত করে দিলেই হয়, আর অন্য কোনো পরিবর্তন হয় না। দেখো আমি প্রত্যেকটা বাক্যের শেষে না যুক্ত করে দিয়েছি, বাক্যগুলো নেগেটিভ হয়েছে। আমি যদি নাগুলোকে বাদ দিয়ে দেই তাহলে প্রত্যেকটি বাক্য কিন্তু অ্যাফার্মেটিভ হবে। যেমন আমি বিদ্যালয়ে যাইতেছি, অ্যাফার্মেটিভ, না দিলে হবে যাইতেছি না, নেগেটিভ। তুমি বিদ্যালয়ে যাইতেছো, অ্যাফার্মেটিভ, না দিলে হবে তুমি বিদ্যালয়ে যাইতেছো না, নেগেটিভ।
রাইসা বিদ্যালয়ে যাইতেছে অ্যাফার্মেটিভ, না যুক্ত করলে হবে রাইসা বিদ্যালয়ে যাইতেছে না নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের দুইটা স্ট্রাকচার অনেক সহজ। আমি ইন্টারোগেটিভের স্ট্রাকচারে চলে যাব, তার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিব। তোমরা একটু আনমিউট করে আমাকে বলবে যে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের গঠন এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভের গঠন। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারো বাবা। No, sir. No, No, sir. sir. No, sir. No, No, sir. sir. No, No, sir. sir. No, No, sir. No, sir. sir. No, sir. সবাইকে যারা নাম নোট বলছো সবাইকে অনেক ধন্যবাদ। এবার একটু ইয়েস স্যার শুনতে চাচ্ছি আমি। যাদের একটু প্রবলেম আছে বাবা, যাদের সমস্যা আছে, যারা বুঝতেছো না তারা একটু এবার প্রশ্ন করো। যারা বুঝতেছো ওকে ফাইন, তাদের কথা বলার প্রয়োজন নেই। যারা বুঝতেছো না, যাদের সমস্যা মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, কোন অংশটা কঠিন মনে হচ্ছে, কোন অংশটুকু বুঝতেছো না বলো, আমাকে প্রশ্ন করো আমি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বুঝে দেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমজন বলেছো চেনার উপায়, আরেকটি বলেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্যার বুঝাই দেন। অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ স্যার রাইট। ঠিক আছে, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় আলোচনা করছি, অ্যাফার্মেটিভটা আলোচনা করছি, তোমরা একটু সাইলেন্টলি শোনো, ঠিক আছে। প্রথমে আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়। এখানে বলা হয়েছে যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে, এর মানে হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়া সব সময় শেষে বসে। আমরা একটা বাংলা বাক্য যদি লিখি, যেমন দেখো লেখা আছে আমি ভাত খাইতেছি, তোমরা এই বাক্যটার দিকে তাকাও, এই বাক্যের শেষে আছে খাইতেছি, তাহলে এখানে খাইতেছিটাই হচ্ছে ক্রিয়া। তোমরা মনে রাখবে যে বাংলা বাক্যের ক্রিয়া সর্বদা বাক্যের শেষে বসে। আবারও বলছি, বাংলা বাক্যের ক্রিয়া সর্বদা বাক্যের শেষে বসে, ঠিক আছে। ইংরেজি বাক্যের ক্ষেত্রে যেমন ভার্ব সাবজেক্টের পরে বসে, বাংলা বাক্যের ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা। বাংলা বাক্যের ক্ষেত্রে ক্রিয়া সব সময় বাক্যের শেষে বসবে। যেমন এখানে দেখো তুমি ভাত খাইতেছো, খাইতেছো হচ্ছে এখানে ক্রিয়া। সে ভাত খাইতেছে, এখানে খাইতেছে ক্রিয়া। মা ভাত খাইতেছেন, এখানে খাইতেছেন হচ্ছে ক্রিয়া। তাহলে বাংলা বাক্যের ক্রিয়া সব সময় শেষে বসে, এবং সেই ক্রিয়ারও শেষে, আবারও শুনে নাও, বাংলা বাক্যের শেষে ক্রিয়া বসে এবং সেই ক্রিয়ার শেষে কতকগুলো চিহ্ন থাকবে। কি চিহ্ন থাকবে? যেমন তেসি, তেসো, তেসে, তেসেন। এবং এই চিহ্নগুলো যখন আমরা ক্রিয়ার শেষে ব্যবহার করব, তখন ক্রিয়াটা চলমান থাকবে, ক্রিয়াটা চলছে এরকমটি বোঝানো হবে। যেমন দেখো আমি ভাত খাই, অর্থাৎ আমি বর্তমানে ভাত খাই, তাহলে খাইটা হচ্ছে এখানে ক্রিয়া। যখনই আমি খাই ক্রিয়ার শেষে তেসি শব্দটিকে যুক্ত করে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে খাইতেছি, তার মানে আমার খাওয়ার কাজটা চলমান চলছে। তুমি ভাত খাইতেছ, তাহলে খাই শেষে যখন তুমি তেসো শব্দটা যুক্ত করে দিবে, তখন কি হচ্ছে খাইতেছ, মানে তোমার ভাত খাওয়ার কাজটা চলমান। যেমন আমি যদি বলি অন্য একটি বাক্য, দেখো এখানে উদাহরণ আকারে দেওয়া নেই, আমি বই পড়ি, আমি বই পড়ি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। এই পড়ির শেষে যখন আমি তেসি শব্দটা যুক্ত করে দিব, তখন হয়ে যাচ্ছে তেসি, পড়িতেছি, অর্থাৎ আমি বই পড়িতেছি। তার মানে আমার বই পড়ার কাজটা চলমান, রানিং। আমার বই পড়ার কাজটা একটু আগে শুরু হয়েছে, শুরু হয়ে কাজটা এখনো চলছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আসলে ক্রিয়া কিছুক্ষণ আগে শুরু হয়েছে, একটু আগে শুরু হয়েছে, শুরু হয়ে ক্রিয়াটি চলমান, ক্রিয়াটি চলছে, রানিং অবস্থায় আছে। যদি চলতে থাকে, চলমান বোঝায়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রত্যেকটা ক্রিয়া এখানে চলমান। আমি ভাত খাইতেছি চলমান, তুমি ভাত খাইতেছ, তোমার ভাত খাওয়াটা চলমান। সে ভাত খাইতেছে, তার ভাত ভাত খাওয়ার কাজটা চলমান। আমার মা ভাত খাইতেছেন, আমার মায়ের ভাত খাওয়াটা চলমান। তুমি পড়ছো, তোমার পড়াটা চলমান। আমি লিখছি, আমার লেখাটা চলমান। কেউ একজন টিভি দেখছে, তার টিভি দেখাটা চলমান। কেউ একজন হাসাহাসি করছে, তার হাসাহাসি করাটা চলমান। কেউ একজন গল্পের বই পড়ছে, তার গল্পের বই পড়াটা চলমান। অর্থাৎ ক্রিয়া বর্তমানে শুরু হয়ে বর্তমানে চলছে, এরকমটি যদি বোঝানো হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করি বুঝতে পেরেছো। আর এক্সাম্পল আমরা আলোচনা করলাম, তোমরা অ্যাফার্মেটিভের গঠনটা দেখে নাও। অ্যাফার্মেটিভের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এম, ইজ অথবা আর বসবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এবং অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। এখানে এম, ইজ এবং আর এর আলাদা ব্যবহার আছে, আমি একটু আগে আলোচনা করেছি। এম অক্সিলারি ভার্ব শুধুমাত্র আয়ের সাথে বসে, অন্য কোনো সাবজেক্টের সাথে বসে না। ইজ অক্সিলারি ভার্ব এক বচন সাবজেক্টের সাথে বসে, এবং আর অক্সিলারি ভার্ব বহু বচন সাবজেক্টের সাথে বসে। আশা করি বুঝতে পেরেছো। নেগেটিভের গঠনটি ছিল অনেক সহজ।
অ্যাফার্মেটিভের মতোই। একটু আগে যেমন আমরা অক্সিলারি ভার্ব এম ইজ এবং আর পড়েছিলাম, এখানে প্রত্যেকটি অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে দেওয়া হয়েছে। অক্সিলারি ভার্ব এম এর সাথে নট যুক্ত করে দিয়েছি এম নট। অক্সিলারি ভার্ব ইজ এর সাথে আমরা নট যুক্ত করে দিয়েছি ইজ নট। অক্সিলারি ভার্ব আর এর সাথে নট যুক্ত করে দিয়েছি আর নট। এভাবে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে দিয়ে আমরা বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি। এবং বাংলা বাক্যের ক্ষেত্রেও সেম বিষয় দেখো। আমি বিদ্যালয়ে যাইতেছি অ্যাফার্মেটিভ, আমি বিদ্যালয়ে যাইতেছি না নেগেটিভ। শুধু দন্তার নয়াকার যুক্ত করে দেওয়ার কারণে বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। দ্বিতীয় বাক্যের দিকে যদি আমরা যাই, দেখো তুমি বিদ্যালয়ে যাইতেছো অ্যাফার্মেটিভ, দন্তার নয়াকার যুক্ত করে দিলাম না, নেগেটিভ হয়ে গেল, তুমি বিদ্যালয়ে যাইতেছো না। 3 নম্বর বাক্যটি দেখো, রাইসা বিদ্যালয়ে যাইতেছে অ্যাফার্মেটিভ, না যুক্ত করে দেওয়ার ফলে নেগেটিভ হয়ে গেল, রাইসা বিদ্যালয়ে যাইতেছে না নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছো। আমি ইন্টারোগেটিভে চলে যাব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভের গঠন। একটু আগে যেমন আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের গঠন পড়েছি, ইন্টারোগেটিভের গঠনটাও সেম। দেখো এখানে একটু পরিবর্তন। একটু আগে যেমনটি আমরা অক্সিলারি ভার্ব এম ইজ এবং আর সাবজেক্টের পরে ব্যবহার করেছিলাম, ইন্টারোগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এম ইজ এবং আর সাবজেক্টের পূর্বে বসবে। এই একটাই পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। আমি আবারও বলছি, আমরা অ্যাফার্মেটিভে শিখেছিলাম অক্সিলারি ভার্ব এম ইজ আর সাবজেক্টের পরে বসবে। আমরা নেগেটিভে শিখেছি অক্সিলারি ভার্ব এম ইজ আর এর পরে নোট যুক্ত করতে হবে, অর্থাৎ এম নট ইজ নট আর নট হবে। আর ইন্টারোগেটিভে সে আমরা শিখছি যে অক্সিলারি ভার্ব এম ইজ এবং আর সাবজেক্টের পূর্বে বসবে। একটু আগে আমরা শিখেছিলাম যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এম ইজ আর বসে। আর এখানে শিখছি যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব এম ইজ আর বসবে। তো এই অক্সিলারি ভার্ব এম ইজ আর যখনই সাবজেক্টের পূর্বে বসবে, তখনই বাক্যটি ইন্টারোগেটিভ হবে। আর বাক্যের অন্য কোনো অংশের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ প্রথমে অক্সিলারি ভার্ব এম ইজ আর, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট অথবা এক্সটেনশন, এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক। তাহলে আমরা অ্যাফার্মেটিভ যে স্ট্রাকচারটি পড়েছি তার থেকে ইন্টারোগেটিভের স্ট্রাকচারে দুইটা পরিবর্তন লক্ষ্য করছি। প্রথম পরিবর্তনটি হচ্ছে অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের পরে না বসে সাবজেক্টের পূর্বে বসেছে, আগে বসেছে, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই দুইটাই পরিবর্তন দেখো, আর কোনো পরিবর্তন কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটিকে আমরা ইন্টারোগেটিভে পরিবর্তন করতে পারি কিভাবে? অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের পরে না দিয়ে সাবজেক্টের আগে ব্যবহার করব, এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করব। তাহলে বাক্যটি অটোমেটিক ইন্টারোগেটিভে পরিবর্তন হবে, স্ট্রাকচারটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। দেখো এখানে এম ইজ আর, এরপরে সাবজেক্ট। আমরা অ্যাফার্মেটিভে শিখেছি আগে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর, এরকমটি ছিল। তাহলে প্রথমে এম ইজ আর দিতে হবে এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, তাহলে বাক্যটি ইন্টারোগেটিভ হবে। যেমন এক্সাম্পল গুলো আমরা দেখে নেই, লেখা আছে এম আই গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাইতেছি। দ্বিতীয় এক্সাম্পল দেখো, আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাইতেছো। 3 নাম্বার, ইজ রাইসা গোয়িং টু স্কুল, রাইসা কি বিদ্যালয়ে যাইতেছে। তাহলে এই যে তিনটি এক্সাম্পল আমরা পেয়েছি, প্রত্যেকটি এক্সাম্পলের ক্ষেত্রে দেখবা অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের আগে দেওয়া হয়েছে। এখানে এম আই, অ্যাফার্মেটিভ করলে কি হবে? আই এম। এরপর ছিল আর ইউ, অ্যাফার্মেটিভ করলে কি হবে বলতো? ইউ আর। এরপরে ছিল ইজ রাইসা, অ্যাফার্মেটিভ করলে হবে রাইসা ইজ। তাহলে অক্সিলারি ভার্বগুলোকে আমরা সাবজেক্টের পূর্বে দিয়েছি। এম আই এর পূর্বে বসেছে, আর ইউ এর পূর্বে বসেছে, এবং ইজ রাইসার পূর্বে বসেছে। তাহলে এই অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করেছি এবং প্রত্যেকটা বাক্যের শেষে আমরা কোশ্চেন মার্ক দিয়েছি। বাক্যটি অটোমেটিক দেখো ইন্টারোগেটিভ হয়েছে। বাংলা বাক্যের দিকে যদি আমরা তাকাই, বাংলা বাক্যের দুইটা পরিবর্তন এখানে। বাংলা বাক্যের মাঝে কি যুক্ত করে দেওয়া হয়েছে? শেষে কোশ্চেন মার্ক। দ্বিতীয় বাক্যে দেখো সাবজেক্টের পরে কি, শেষে কোশ্চেন মার্ক। 3 নাম্বার বাক্যেও দেখো সাবজেক্টের পরে কি এবং শেষে কোশ্চেন মার্ক। তাহলে সাবজেক্টের পরে আমরা কি শব্দটা যুক্ত করে দিয়েছি, অর্থাৎ কি ব্যবহার করেছি প্রশ্ন করার জন্য, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। বাক্যটি ইন্টারোগেটিভ হয়েছে। আমরা স্ট্রাকচার সাথে একটু মিলিয়ে নেই প্রত্যেকটা বাক্য। প্রথমে এম ইজ আর ব্যবহার করতে বলেছে, প্রথম বাক্যে এম ব্যবহার করেছি, দ্বিতীয় বাক্যে আর, 3 নাম্বার বাক্যে ইজ। এরপরে সাবজেক্ট ব্যবহার করতে বলেছে, স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথম বাক্যে সাবজেক্ট নিয়েছি আই, দ্বিতীয় বাক্যে ইউ, এবং 3 নাম্বার বাক্যে নিয়েছি রাইসা। এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে বলেছে, এখানে আমরা প্রথম বাক্যের ভার্ব গো আইএনজি যুক্ত করে গোয়িং করে দিয়েছি, দ্বিতীয় বাক্যে গোয়িং, তৃতীয় বাক্যে গোয়িং যুক্ত করেছি। এরপরে বলেছে অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে, আমরা প্রথম বাক্যে এক্সটেনশন নিয়েছি টু স্কুল, দ্বিতীয় বাক্যে এক্সটেনশন টু স্কুল, তৃতীয় বাক্যে এক্সটেনশন হচ্ছে টু স্কুল। তাহলে উপরোক্ত যে গঠনটি আমরা পেয়েছি ইন্টারোগেটিভের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এই ইন্টারোগেটিভের গঠনকে ফলো করে আমরা নিচের 3টি বাক্য তৈরি করেছি, ঠিক আছে। এবং বাংলা বাক্যগুলো দেখো, প্রত্যেকটা বাক্যের শেষে তেসি শব্দটা যুক্ত আছে। আমি কি বিদ্যালয়ে যাইতেছি, তেসি আছে। তুমি কি বিদ্যালয়ে যাইতেছ, তেসো আছে। রাইসা কি বিদ্যালয়ে যাইতেছে, তেসে আছে।
তাহলে আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছো। আমরা একবার বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা অ্যাফার্মেটিভের গঠন পড়েছি, নেগেটিভ পড়েছি, এবং ইন্টারোগেটিভে আমরা এই মুহূর্তে পরে কমপ্লিট করলাম, সম্পূর্ণ করলাম। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বগুলোকে বাক্যের শুরুতে ব্যবহার করছি। আমরা সর্বশেষ যে গঠনটি ছিল ইন্টারোগেটিভ নেগেটিভ, সেই গঠনে চলে যাব। তবে তার আগে আরেকটা কথা এখানে একটু গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, আমরা যেমনটি ইন্টারোগেটিভের গঠন পড়লাম, ইন্টারোগেটিভ নেগেটিভের গঠনটা কিন্তু সেম, একই গঠন, শুধু একটা অংশ পরিবর্তন হবে। আমি ইন্টারোগেটিভের গঠনটা তোমাদের দেখিয়ে দিই ভালোভাবে, তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভটা সহজে বুঝতে পারবা। এই গঠনটি, যে গঠনটি তোমরা দেখতে পাচ্ছ ইন্টারোগেটিভের, এই গঠনটি ইন্টারোগেটিভ নেগেটিভের গঠনে পরিণত হয়ে যাবে। শুধু নোট যুক্ত করতে হবে এই অক্সিলারি ভার্বগুলোর পরে। অর্থাৎ এম আছে প্রথমে অক্সিলারি ভার্ব, এম এর সাথে নোট যুক্ত করতে হবে এম নট। ইজ আছে অক্সিলারি ভার্ব, ইজ এর সাথে নোট যুক্ত করে আমরা করব ইজ নট। এবং আর আছে অক্সিলারি ভার্ব, আমরা আর এর সাথে নোট যুক্ত করে লিখব আর নট। অর্থাৎ এম নট, ইজ নট, আর নট। আর বাকি এই পুরো অংশের কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে একটা অংশে শুধু একটু পরিবর্তন হবে। যে অক্সিলারি ভার্বগুলোকে আমি বাক্যের শুরুতে লিখেছিলাম, এই অক্সিলারি ভার্বের সাথে এবার নোট যুক্ত করতে হবে, কারণ এইটি কিন্তু ইন্টারোগেটিভের গঠন। তাহলে এর সাথে যখন আমি নেগেটিভ যুক্ত করে দিব, তখন গঠনটি হয়ে যাবে ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক না বোধক। তাহলে এখানে প্রশ্নবোধকের গঠন আছেই, শুধু না বোধকটা অর্থাৎ নেগেটিভ ভাবটা এখানে যুক্ত করতে হবে। আর যখনই আমি এম ইজ আর এর সাথে নট যুক্ত করে দিব, তখন এটা তো ইন্টারোগেটিভ আছে, সাথে নেগেটিভের সাথে যুক্ত হয়ে ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ প্রশ্নবোধক না বোধক। তাহলে এখানে এম নট, ইজ নট, আর নট। আমি যদি এম এবং নটকে কন্ট্রাকশন করি, সংক্ষিপ্ত করি, তাহলে হয়ে যাবে এইন্ট। আবার যদি আমি ইজের সাথে নটকে কন্ট্রাকশন করি তাহলে হবে ইজেন্ট। যদি আমি আর এর সাথে নটকে কন্ট্রাকশন করি তাহলে হবে আরেন্ট। অর্থাৎ এইন্ট, ইজেন্ট, আরেন্ট। আমি আবারও বলছি, এইন্ট, ইজেন্ট, আরেন্ট। ঠিক আছে, এইন্ট, ইজেন্ট এবং আরেন্ট বাক্যের প্রথমে বসবে। আমরা দেখে নেই এতক্ষণ যে বিষয়টি আলোচনা করছিলাম, দেখো সেইটি আমাদের সামনে এখন পেয়েছি আমরা। ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নবোধক না বোধক। আমি যেমনটি প্রথমে বলেছিলাম যে এম এর সাথে নট, এম অক্সিলারি ভার্বের সাথে যদি নটকে আমরা কন্ট্রাকশন করে দেই, তাহলে একটু পরিবর্তন হয়ে যায় শব্দটি। এম নট না হয়ে হয়ে যাবে এটা এইন্ট, আমরা উচ্চারণ করব এইন্ট। মূলত কিন্তু এম নট লেখা উচিত ছিল আমাদের, তো আমরা এম নট লিখবো না, আসলে এইন্ট হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এম, এম থেকে এমটাকে বাদ দিতে হয়, শুধু এ থাকে। তারপর এখানে আমরা এমটাকে যে বাদ দিলাম, এমটা আই হয়ে যায়। আর নোট যখন আমরা যুক্ত করে দেই, নোটের মাঝে অর্থাৎ এন ও টি, এই মাঝের ওটাকে বাদ দিতে হয়, এন এবং টি বসে, ও পরিবর্তিত হয়ে কোমা আকারে বসে, কোমা আকারে বসে উচ্চারণটা হয়ে যায় এইন্ট। এরপর ইজ এবং নটকে কন্ট্রাকশন করে আমরা করে ফেলি ইজেন্ট, এবং আর এবং নটকে আমরা কন্ট্রাকশন করি আরেন্ট। এখানে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না, দেখো ইজ আগের মতোই আছে, শুধু নট, নোটের মাঝের ওটাকে বাদ দিয়ে আমরা কোমা দিয়ে দিই। আরেন্টের ক্ষেত্রে একই রকম পরিবর্তন, আর অপরিবর্তিত অবস্থায় আছে, শুধু নোটের মাঝের ওটাকে আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে আমরা কমা দিয়ে দিই। তাহলে ইজেন্ট এবং আরেন্ট অনেক সহজ মনে হচ্ছে তোমাদের কাছে নিশ্চয়, এইন্ট একটু কঠিন মনে হতে পারে। মনে রাখবা এম এবং নট, এ এম, এ এম এর এই এম, এম এর পরিবর্তে মূলত আমরা আই দিই, এমটা এখানে আই হয়ে যায়। আর নট তো পূর্বের মধ্যে যেভাবে পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে উচ্চারণটা হয়ে যায় এইন্ট। তাহলে এইন্ট, ইজেন্ট, আরেন্ট, এটুকুই পরিবর্তন, আর বাকি অংশ পূর্বের নেই, আগের মতো। সাবজেক্ট, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন, কোশ্চেন মার্ক। অর্থাৎ এই অংশটুকু আমরা একটু আগেই ইন্টারোগেটিভের গঠনে দেখেছি। শুধু প্রথমে আমরা পেয়েছিলাম এম ইজ আর, আর এখানে আমরা এম ইজ আর এর সাথে নোট যুক্ত করে সংক্ষিপ্তভাবে উচ্চারণ করছি এইন্ট, ইজেন্ট, আরেন্ট। তাহলে স্ট্রাকচারটি কেমন হচ্ছে দেখো, এইন্ট, ইজেন্ট, আরেন্ট, সাবজেক্ট, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন, সাথে কোশ্চেন মার্ক। তাহলে আমরা এই গঠন অনুযায়ী বাক্যগুলো তৈরি হয়েছে কিন্তু দেখে নেই যে এক্সাম্পল গুলো দেওয়া আছে। প্রথমে এইন্ট, ইজেন্ট বা আরেন্ট ব্যবহার করতে বলেছে। দেখো এইন্ট প্রথম বাক্যে ব্যবহার করেছি, এরপর আরেন্ট দ্বিতীয় বাক্যে ব্যবহার করেছি আমি, এবং ইজেন্ট 3 নাম্বার বাক্যে ব্যবহার করেছি। তাহলে বাক্যের শুরুতে এইন্ট, ইজেন্ট এবং আরেন্ট বসেছে। এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে, প্রথম বাক্যে আই সাবজেক্ট, দ্বিতীয় বাক্যে ইউ এবং তৃতীয় বাক্যে রাইসা। এরপর ভার্বের সাথে আইনি যুক্ত করতে হবে, প্রথম বাক্যের সাবজেক্ট ছিল গো, আইনি যুক্ত করে দিয়েছি গোয়িং হয়েছে, দ্বিতীয় বাক্যে গোয়িং, তৃতীয় বাক্যে গোয়িং। এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করতে হবে, এখানে এক্সটেনশন ব্যবহার করেছি আমি টু স্কুল, দ্বিতীয় বাক্যে টু স্কুল, তৃতীয় বাক্যে টু স্কুল। এরপরে বাক্যের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন, প্রত্যেকটা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি। তাহলে আমরা উপরের গঠনটাকে ফলো করে নিচের 3টি এক্সাম্পল পেয়েছি, যে 3টি বাক্য উপরের গঠন অনুসরণ করে তৈরি করা হয়েছে। এবার আমরা একটু বাংলা বাক্যের দিকে তাকাই। এইন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাইতেছি না?
আমরা একটু আগেই যে বাক্যটি পড়েছিলাম সেটি এরকম ছিল, আমি বিদ্যালয়ে যাইতেছি না। শুধু যুক্ত করে দিয়েছি আমরা বাক্যের মাঝে কি এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, আমি যদি এই নাটাকে বাদ দিয়ে দেই তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে, আমি কি বিদ্যালয়ে যাইতেছি। পরবর্তী বাক্যের যদি নাটাকে বাদ দিয়ে দেই ইন্টারোগেটিভ হয়ে যাবে, তুমি কি বিদ্যালয়ে যাইতেছ। 3 নাম্বার বাক্যের শেষে যদি নাটাকে আমি বাদ দিয়ে দেই ইন্টারোগেটিভ হবে, রাইসা কি বিদ্যালয়ে যাইতেছে। আর যখনই 3টা বাক্যে না যুক্ত করে দিব তখন প্রশ্নবোধক হয়ে গেল, না বোধক হয়ে গেল, অর্থাৎ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ উভয়টি হয়ে গেল। আমি কি বিদ্যালয়ে যাইতেছি না, তুমি কি বিদ্যালয়ে যাইতেছো না, রাইসা কি বিদ্যালয়ে যাইতেছে না। এবার একটু বাংলা অর্থগুলো ইংরেজি বাক্য সহ আমরা পড়ে নেই। ইংরেজি বাক্য ছিল, এইন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাইতেছি না। আরেন্ট ইউ গোয়িং টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাইতেছো না। ইজেন্ট রাইসা গোয়িং টু স্কুল, রাইসা কি বিদ্যালয়ে যাইতেছে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং সর্বশেষ আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ আলোচনা করলাম। আহ এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এসেছে, এই পার্টটি আলোচনা করে আমি তোমাদের কাছ থেকে একটু জেনে নিব যে তোমাদের কোনো প্রবলেম বা কোনো জিজ্ঞাসা আছে কিনা। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট পেয়ে যাচ্ছি আমরা। এই যে আমি কন্ট্রাকশন করেছি একটু আগে, বা নোটের যে ব্যবহার করেছি, এই নোটের ব্যবহারটা একটু ভালো করে জেনে নিতে হবে। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে নোট আসলে কোথায় বসে সেটি আমরা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স আলোচনা করেছিলাম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও দেখতে হবে। এখানে প্রথম অংশে বলা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্রোনাউন হলে প্রোনাউনের পরে নোট বসে। আবার একটু সবাই মন দিয়ে শোনো, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে অর্থাৎ প্রশ্নবোধক না বোধক বাক্যে সাবজেক্ট যদি প্রোনাউন হয়, সাবজেক্ট কিন্তু নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন হয়। তো সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে নোট বসে, অর্থাৎ নোট সর্বদা প্রোনাউনের পরে বসবে। যদি আমি সংক্ষেপে বলি এরকম, নোট প্রোনাউনের পরে বসে। দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে সাবজেক্ট নাউন হলে নোট নাউন এর পূর্বে বসবে, সাবজেক্ট নাউন হলে নাউনের পূর্বে নোট বসবে। অর্থাৎ সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে নোট বসে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নাউনের পূর্বে নোট বসবে। তার মানে সংক্ষেপে বললে বিষয়টা এরকম দাঁড়াবে, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে নট নাউনের আগে বসে, প্রোনাউনের পরে বসে। আবারও বলছি, নট নাউনের আগে বসে এবং প্রোনাউনের পরে বসে। নিচের এই 2টি এক্সাম্পল দেখলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। দেখো লেখা আছে এখানে, ইজ হি নট প্লেয়িং, সে কি খেলছে না। এই বাক্যে দেখো নোট শব্দটাকে আমরা নাউনের প্রোনাউনের পরে ব্যবহার করেছি। এইটি এখানে কিন্তু কোনো কন্ট্রাকশন করা হয় নাই, এটি ইন্টারোগেটিভ নেগেটিভ একটা সেন্টেন্স। এখানে নোটের ব্যবহার হয়েছে, আমরা নোট ব্যবহার করেছি, বাক্যের সাবজেক্ট ছিল হি, হিটা প্রোনাউন, এই জন্য প্রোনাউনের পরে নোট বসেছে। তার নিচের বাক্যের দিকে যদি আমরা তাকাই, নিচের বাক্যে বলা হচ্ছে ইজ নট কামাল প্লেয়িং, কামাল কি খেলছে না। এখানে নোটটাকে আমরা আগে ব্যবহার করেছি, কারণ সাবজেক্ট ছিল এখানে কামাল, কামালটা নাউন, নাউন সাবজেক্ট হওয়ার কারণে নোট আগে বসেছে। প্রথম বাক্যে যেমন প্রোনাউন সাবজেক্ট হওয়ার কারণে নোটটি পরে ব্যবহার করা হয়েছিল। তাহলে প্রথম বাক্যে নোট পরে বসেছে, অর্থাৎ সাবজেক্টের পরে বসেছে কারণ সাবজেক্ট প্রোনাউন ছিল। আর দ্বিতীয় বাক্যে নোট আগে ব্যবহার করেছি কারণ সাবজেক্ট ছিল নাউন, নাউনের আগে নোট বসে। তাহলে নোট প্রোনাউনের পরে এবং নাউনের আগে বসে, এটাই মূলত নিয়ম। তবে আমরা যদি কন্ট্রাকশন করি বা সংক্ষিপ্ত করি তাহলে নোট নাউনেরও আগে ব্যবহার করা যাবে, প্রোনাউনের আগে ব্যবহার করা যাবে। যেমন দেখো এখানে আমি কন্ট্রাকশন করেছি ইজ এবং নটকে, সংক্ষিপ্ত করে এজেন্ট করেছি। তো এজেন্ট করার কারণে কিন্তু নোটটি আগে বসেছে, এটা কিন্তু এখানে প্রোনাউন। কি শব্দটা প্রোনাউন, একটু আগে আমরা পড়লাম যে প্রোনাউনের পরে নোট বসে, কিন্তু এখানে আমরা দেখছি যে প্রোনাউনের আগে নোট বসছে। কেন বসেছে? কারণ এখানে কন্ট্রাকশন করা হয়েছে। কন্ট্রাকশন করলে নট নাউনেরও আগে বসে, প্রোনাউনের আগে বসে। যেমন ইজেন্ট হি, নিচের বাক্যের দিকে দেখো, ইজেন্ট কামাল, তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট ছিল হি প্রোনাউন, আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ছিল কামাল নাউন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কামাল নাউন, নাউনের আগেও নোট বসেছে, হি প্রোনাউন, প্রোনাউনের আগেও নোট বসেছে। তার মানে এখানে নট নাউনের আগেও বসছে, প্রোনাউনের আগেও বসছে। এই দুটার আগে বসার কারণ হচ্ছে কন্ট্রাকশন করা হয়েছে। তাহলে এটাই আমার কাছে সব থেকে সহজ মনে হয়, আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব এবং সবসময় কন্ট্রাকশন করব। কন্ট্রাকশন করলে নট নাউনেরও আগে বসে, প্রোনাউনেরও আগে বসে। ঠিক আছে বাবা, আবারও বলছি, যখনই তুমি কন্ট্রাকশন করবে নট নাউনের আগে বসবে, প্রোনাউনেরও আগে বসবে। আর যদি কন্ট্রাকশন না করো তাহলে এটি মনে রাখতে হবে যে প্রোনাউনের পরে নট আর নাউনের আগে নট। ঠিক আছে, তুমি এটা মনে রাখতে পারো, প্রোনাউনের পরে নট আর নাউনের আগে নট। আর যদি কন্ট্রাকশন করো তাহলে প্রোনাউনের আগেও নোট বসবে, নাউনের আগেও নোট বসবে। ঠিক আছে, এটা মনে রাখার চেষ্টা করবে, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তোমরা এটা খাতায় নোট করে নিতে পারো, এটা যদি খাতায় লিখে রাখো তোমাদের জন্য খুব সুবিধা হবে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম এই এই বিষয়টি সংক্ষিপ্তভাবে, আজকে একটু বিস্তারিত দেখালাম।
আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা মোটামুটি শেষ, এক্সারসাইজ অংশ চলে আসবে আমাদের সামনে। আমি তার আগে একটু তোমাদের কাছ থেকে জেনে নিব যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোথাও বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। নো স্যার, স্যার এটাতে কোনো সমস্যা নেই স্যার। স্যার না স্যার, সমস্যা নাই। স্যার এগুলো তুলে নিব। স্যার নোটের সমস্যা। তুলে নাও বাবা, এটা তুলে নিতে পারো, তুমি তুলে নিতে পারলে খুব, যদি তুলে রাখতে পারো খাতায় খুবই ভালো হবে, কারণ ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যে নোটের ব্যবহারটা আমরা বরাবরই ভুল করে ফেলি। বিশেষ করে নোট নাউনের আগে বসে এবং প্রোনাউনের পরে বসে, এটা আমাদের সচরাচর ভুল হয়ে যায়। এই জন্য আমার পরামর্শ থাকবে আমরা এই ঝামেলায় না গিয়ে সবসময় কন্ট্রাকশন করার চেষ্টা করব। কন্ট্রাকশন করলে নোট নাউনের আগে বসে, প্রোনাউনের আগে বসে। হ্যাঁ বলো বাবা। স্যার, বলো, শুনছি, বলো। স্যার আমি আমাদের এখানে কারেন্ট ছিল না, আমি 9টায় এখানে যোগ করছি আচ্ছা, অনলাইন ক্লাসে। কোনো সমস্যা নেই, তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্পূর্ণ আলোচনা পেয়েছো তো, তাই তাই না? হ্যাঁ স্যার। সমস্যা নেই, আমরা আগে 8:30টায় যে ক্লাস শুরু করেছি তখন আমরা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের এক্সারসাইজ অংশটা আলোচনা করেছি বাবা। সমস্যা নেই, এক্সারসাইজ অংশ ক্লাসে, অফলাইন ক্লাসে আবার আলোচনা করা হবে। তোমরা সকলেই জানো যে তোমাদের অনলাইন এবং অফলাইন উভয় ক্লাস টেন্স আলোচনা করা হচ্ছে। আজকের মূল আলোচনায় ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আচ্ছা বলো যদি কোনো স্যার হ্যাঁ, স্যার ক্লাস 6 ইয়াকুবের কবে থেকে অফলাইনে ক্লাস শুরু করবেন? তোমাদের পরীক্ষা কি শেষ হয়েছে বাবা, পরীক্ষা? স্যার এই 27 তারিখে একটা পরীক্ষা হলেই শেষ। পরীক্ষাটা শেষ করো, তোমরা পরীক্ষা শেষ করে ক্লাসে আসো নাকি? মানে এখন যদি আমি শুরু করি অনেকে তো ক্লাসে পরীক্ষা শেষ তো স্যার রবিবারে, তারপরের দিন তো সোমবার, যেদিন আপনার ক্লাস আছে, তাহলে সেদিন থেকে কি যাব? সোমবার থেকে চলে এসো। আচ্ছা স্যার। বলো, আর কোনো প্রশ্ন আছে বাবা? যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো আমাকে, যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে কারো।